আমরা আজকে ক্লাস করছি পর্ব ৩ শব্দ প্রকরণ। গতদিনের মতো আমরা কি করব, আমাদের আজকের এই অধ্যায়ে যেই টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় এবং যেগুলো শেখা খুবই জরুরি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি লিখেছি শব্দ। এক বা তার চেয়ে বেশি বর্ণ মিলে যদি একটি অর্থ বোঝায় তাকে শব্দ বলে। বন্ধুরা, আমি রিপিট করছি, একটু মনোযোগী হও। যে এক বা তার চেয়ে বেশি অর্থাৎ কি একটা বর্ণ দিয়েও কিন্তু কি হতে পারে, শব্দ হতে পারে। তাহলে কখনো কখনো একটা বর্ণ আবার কখনো কখনো একের অধিক বর্ণ মিলে একটা যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাকে আমরা কি বলতে পারবো, শব্দ বলতে পারবো। এখন তুমি ধরো আমি বলছি ওই দেখা যায় তাল গাছ। খেয়াল করো, প্রথমে বললাম ওই যেটাকে আমরা ইংরেজিতে বলি দ্যাট। দেখো ওই দিয়ে কিন্তু একটা কি শব্দ প্রকাশ পাচ্ছে, কারণ ওইয়ের একটা অর্থ আছে, তাই তো। আবার বলছি ওই দেখা যায় তাল গাছ। দেখো দেখা একটা বলছি, একটা শব্দ, তাই তো, যেখানে একার আকার যোগ হয়ে কি হচ্ছে, শব্দ হচ্ছে। আবার বলছি তাল গাছ, খেয়াল করে দেখো সেখানেও কিন্তু আকার যোগ হচ্ছে, গাছেও কিন্তু আকার যোগ হচ্ছে। এই যে আমরা যে প্রতিদিন ভাষা বলি, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, এই কথাগুলো বলতে যে প্রত্যেক কথায় কতগুলো তাহলে আমরা শব্দ ব্যবহার করি। আর এই শব্দগুলোতে কি অনেক বর্ণ আছে। যদিও আমরা জানি যে আমাদের বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি। তার মানে কি আমরা বাংলা ভাষায় যত কথা বলবো, বাংলা ভাষায় যতই কথা বলি না কেন, সব কথাই কিন্তু ওই 50টি বর্ণের মধ্যে কি সীমাবদ্ধ, তাই না। ওই 50টি বর্ণই আমরা কি করছি, বিভিন্নভাবে বসিয়ে ভিন্ন ভিন্ন অর্থবোধক কি করছি, শব্দ তৈরি করছি। তাহলে খুব সহজে তুমি শিখে নিতে পারো যে এক বা তার চেয়ে বেশি বর্ণ মিলে যদি একটি অর্থ বোঝায় তাকে শব্দ বলে। বন্ধুরা দেখো, এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। এখন আমাদের যেই ব্যাপারটা জানা প্রয়োজন, আমি যেমন একটু আগে বললাম যে একটা বর্ণে হতে পারে শব্দ, আবার তার চেয়ে বেশি বর্ণে হতে পারে। আবার কখনো কখনো কি হচ্ছে, দেখো কার দিয়ে হচ্ছে, কার ছাড়া হচ্ছে, যুক্ত বর্ণে হচ্ছে, আবার ফলাযোগে হচ্ছে, তাই তো। আমরা দেখে নিব শব্দ কিভাবে গঠন হচ্ছে, অর্থাৎ শব্দ গঠনের যে ধরনটা আছে এটা দেখে নিব। দেখো বন্ধুরা, আমি প্রথমেই বললাম যারা আমরা গতদিনের ক্লাসটা ভালো করে করেছি, অর্থাৎ মনোযোগ দিয়ে করেছি, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা একেবারে সহজ। প্রথমে বলা হচ্ছে কার ছাড়া শব্দ। আমরা শিখেছিলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। তাহলে ওই কার ছাড়া যদি কোনো শব্দ হয় সেভাবেও কিন্তু শব্দ আমরা গঠন করতে পারি। যেমন দেখো বই, খই, মই, দই, তাই না। এই ধরনের শব্দগুলো কি হচ্ছে, যেমন বল, তাই তো। এ ধরনের শব্দগুলোতে কি হচ্ছে, কোনো ধরনের কার যোগ করছি না আমরা। দেখো বন্ধুরা, আমি মোটা দাগে বইটা লিখেছি এবং এটা কিভাবে গঠিত হচ্ছে আমি সেটাও ভেঙে দেখিয়েছি। বয়ের সঙ্গে দেখো অ আছে এবং হ্রস্বই আছে। এখন তুমি বলতে পারো যে টিচার অ কোথা থেকে আসলো। তোমাদের কি মনে আছে যে আমরা যখন ব্যঞ্জন বর্ণ লিখি, ব্যঞ্জন বর্ণের সাথে কি উচ্চারিত হয়, ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু স্বরবর্ণ কি হয়, উচ্চারিত হয়। স্বরবর্ণ আমরা বলতে পারি না, স্বরধ্বনি উচ্চারিত হয়, তাই তো। তাহলে একটু খেয়াল করে দেখো, অধ্বনির কি কোনো বা অবর্ণের কি কোনো কার আছে, কার চিহ্ন আছে, নেই কিন্তু। সেজন্য দেখো আমরা বটাকে আলাদা করলাম, আলাদা করে ব থেকে অটা আলাদা করে লিখলাম এবং হ্রস্বই দিলাম, তাই তো। আচ্ছা, কার যোগ করলে কি ধরনের শব্দ হতে পারে, কার যোগ করলে দেখো হয়েছে মেলা। তাহলে ময়ের সঙ্গে কি আছে, একার আছে, আর লয়ের সঙ্গে আকার আছে। এখন দেখো লয়ের সঙ্গে কিন্তু আরো একটা আমরা চাইলে ভেঙে দেখাতে পারি অটাকে, কারণ ল যখন তুমি উচ্চারণ করবে, খেয়াল করো ল মানে লয়ের সঙ্গে কি আসছে, অ আসছে। তো এটা এখানে ভাঙলেও তোমরা ভাঙতে পারো, আমি ভেঙে দেখাইনি। পরে দেখো বন্ধুরা বলা হচ্ছে ফলাযুক্ত শব্দ। ফলা কি, ফলা আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে প্রাণ, পয়ের সঙ্গে র ফলা যোগ হয়েছে, তাই তো। আর দেখো তার সঙ্গে আকার যোগ হলো এবং মূর্ধন্যর সঙ্গে কি অ আছে। আবার যুক্ত বর্ণের শব্দ হয় কি বন্ধু। দেখো বর সঙ্গে ব, অ এবং নয়ের সঙ্গে ধ, তাই তো, বন্ধু, রস্যু। এখন দেখো বন্ধুরা, এখানে যেই আমি ভেঙে দেখিয়েছি এগুলো তোমাদের প্রয়োজন নেই। তোমরা শেখার উদ্দেশ্যে, মানে তোমাদের এটা যে লিখতে হবে এটার প্রয়োজন নেই, আমি অর্থে বলছি, কিন্তু শেখার উদ্দেশ্যে কিন্তু তোমাদের এটা জানতে হবে।
কারণ আমরা হয়তো পরীক্ষার রিভিশন পড়া পড়ছি, কিন্তু এই পড়াটা যদি তুমি এখন থেকে ক্লিয়ার করতে পারো, তুমি ভালোভাবে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু যখন বড় ক্লাসে তুমি উঠবে, তোমার কাছে বাংলা যে ব্যাকরণের অংশগুলো কিছু কিছু ব্যাপার থাকবে তোমার আরও এর থেকে হয়তো একটু কঠিন আসবে, তখন কিন্তু তুমি খুব সহজেই পেরে যাবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? শব্দ গঠনের বিভিন্ন ধরন শিখলাম। এখন দেখো বন্ধুরা, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেটা আমরা প্রত্যেক ক্লাসে কোনো না কোনোভাবে এটাকে ব্যবহার করছি, তাই তো? যেমন আমরা কি বলছি, হসন্ত কি, তাই না? হসন্ত কি জানতে হবে। তোমরা আমাকে একবার এর আগের ক্লাসে, যুক্ত বর্ণের ক্লাসে, দ্বিতীয় সাময়িকের যখন আমরা অনলাইন ক্লাস নিচ্ছিলাম, এক ছোট্ট বন্ধু আমাকে লিখেছিলে যে আমরা কেন হসন্ত চিহ্ন ব্যবহার করি। আশা করি তোমরা, আমার সেই ছোট্ট বন্ধু এবং বাকি যারা তোমরা এটা নিয়ে অনেক সময় বিভ্রান্তিতে পড়ো, তাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথমত আমরা জেনে নিই হসন্ত আসলে কি। হসন্তটা আমি গতদিন তোমাদেরকে, দেখো, আমরা বলেছি স্বরবর্ণ কাকে বলে শিখেছি, আর আমরা ব্যঞ্জনবর্ণ কাকে বলে শিখেছি। মনে আছে নিশ্চয়ই যে আমরা যখন ব্যঞ্জনবর্ণ কাকে বলে শিখলাম, তখন আমরা বললাম যে বর্ণ স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাকে কি বর্ণ বলে? ব্যঞ্জন বর্ণ বলে। তার মানে কি, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কি থাকে? সবসময় একটা স্বরবর্ণ থাকে, এটা তো ক্লিয়ার। ব্যঞ্জন বর্ণের সঙ্গে সবসময় কি থাকে? একটা স্বরবর্ণ থাকে। তো যখন তুমি ব্যঞ্জন বর্ণ সঙ্গ থেকে, মানে ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণটাকে আর লিখবে না, তখন ওই বর্ণের নিচে একটা হস চিহ্ন দিবে। সেই জন্য দেখবে বন্ধুরা, আমরা কিন্তু যখন গত ক্লাস করেছিলাম বর্ণ, ক একেবারে প্রথম উদাহরণে দিয়েছিলাম ক, ক সমান কি, ক এর নিচে হস চিহ্ন যোগ দিয়ে অ দিয়েছিলাম, তাই তো? এখন দেখো, এই হস চিহ্নের কিন্তু আরো দুটো নাম আছে। কেউ একে হসন্ত চিহ্ন বলে, কেউ হস চিহ্ন বলে, আর হলন্ত চিহ্ন বলে, তাই তো? মানে একই শব্দের ভিন্ন নাম যেমন আমরা পড়েছি, এরকম আর কি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা যে হসন্ত আমরা কেন ব্যবহার করি। বন্ধুরা, আজকের টপিকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দের শ্রেণী বিভাগ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আসলে শব্দ তো একটা অনেক বড় একটা আমাদের অধ্যায় পড়ার জন্য, কিন্তু দ্বিতীয় শ্রেণী অনুযায়ী তোমরা যতটুকু পড়ছো সেটাই অনেক। তোমরা তো তোমাদের এই বয়সে অনেক কিছু জানো। আমি জানি তোমাদের পড়তে অনেক সময় কষ্ট হয়ে যায়, কিন্তু বন্ধুরা যদি আমরা একটু ডিটেলে পড়ি, বুঝে পড়ি, দেখবা যে কি হচ্ছে, খুব সহজেই তোমরা বুঝতে পারছো। দেখো, শব্দের শ্রেণী বিভাগ কিন্তু আরও একটা বড় চ্যাপ্টার। আমরা এখানে কেবল উৎস এবং উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের যে ভাগটা সেটা দেখিয়েছি। তাহলে কি বলতো বন্ধুরা, উৎস বা উৎপত্তি অনুসারে কি হচ্ছে, বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে উৎস বা উৎপত্তি কি? উৎস বা উৎপত্তি হচ্ছে এটা কোথা থেকে আসছে আমাদের শব্দগুলো। দেখো, আমরা তো নির্দিষ্ট শব্দ বলতে আমরা নির্দিষ্ট অর্থ বুঝি, তাই না? আমি যখনই বলবো চাঁদ, তুমি কি মনের মধ্যে কিন্তু একটা ছবি এঁকে নাও যে চাঁদ কি ওই যে আকাশে ওঠে, তাই না? এরকম রাতের বেলায়। আবার যখনই বলছি সূর্য, তুমি চিন্তা করছো যে সূর্যকেও তো আমি আকাশে দেখি, কিন্তু সেটা দেখি দিনের বেলায়, তাই তো? এই যে পার্থক্যটা তুমি অর্থ দিয়ে বুঝছো, এই শব্দগুলো আসলে কোথা থেকে আসছে? সব কি আমাদের দেশি শব্দ? না, কোনোটা তৎসম, কোনোটা অর্ধ তৎসম, কোনোটা তদ্ভব, কোনোটা দেশি, আবার কোনোটা বিদেশি। তাহলে এই 5টা ভাগই হচ্ছে আমাদের উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। এখন দেখো, এখানে ক অংশে বলা হচ্ছে শব্দের যে 5 ভাগের শ্রেণী বিভাগ, তার প্রথম অংশ হচ্ছে কি? তৎসম। তৎসম কথাটার অর্থ হচ্ছে তার সমান। তার বলতে এখানে সংস্কৃত যে ভাষাটা আছে তার কথা বলা হচ্ছে। সংস্কৃত ভাষার সমান একেবারে সরাসরি যেই শব্দগুলো চলে আসছে, যেমন সংস্কৃততেও চন্দ্র ব্যবহার করা হয়, সূর্য ব্যবহার করা হয়, আমরাও সেটা ব্যবহার করছি। এজন্য এটাকে সরাসরি তৎসম বা সংস্কৃত শব্দ বলা হচ্ছে। কিন্তু দেখো বন্ধুরা, যখন তৎসম শব্দ একটু পরিবর্তন হয়ে আসে, একটু পরিবর্তন হয়ে আমরা ব্যবহার করি, মানে একটুখানি পরিবর্তন করে আমরা ব্যবহার করি, তখন সেটা হয়ে যাচ্ছে অর্ধ তৎসম। যেমন কি আষ্ট, কেষ্ট। যেমন ধরো তুমি কৃষ্ণ, কৃষ্ণ থেকে কি হচ্ছে, কেষ্ট শব্দটা আমরা ব্যবহার করছি। তার মানে কি, সামান্য একটু পরিবর্তন করলাম, আর তখন এটা হয়ে গেল কি, অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, এখন দেখো, তুমি বলতে পারো যে টিচার এটা কি আমরা পরিবর্তন করেছি? না বাবা, এটা কি হয়েছে বলো তো, ভাষার যে একটা পরিবর্তনের ধারা, পরিবর্তনের নিয়ম, সেই নিয়ম দিয়েই কিন্তু এটা পরিবর্তিত হয়ে এসেছে। গ অংশে বলা হচ্ছে তদ্ভব। তদ্ভবটা কি? তৎসম থেকে ব্যাপক পরিবর্তন, মানে কি বেশ পরিবর্তন হয়ে এসেছে। যেমন উদাহরণ দিয়েছি, কি দেখো, উদাহরণে আছে হাত। তৎসময়ে আমরা কি ব্যবহার করি? হস্ত। সেটাকে আমরা তদ্ভবে এসে কি হাত হিসেবে ব্যবহার করছি। তদ্ভবে আমরা ব্যবহার করতাম কি? দধি।
কিন্তু আমি দুঃখিত, তৎসময়ে আমরা ব্যবহার করতাম কি দধি, কিন্তু আমরা তদ্ভবে কি ব্যবহার করছি দই। তাহলে বন্ধুরা একটা খুব বেশি কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে তদ্ভবে এসে, তাই তো। ঘ অংশে দেখো বলছে দেশি শব্দ, অর্থাৎ আমাদের যে স্থানীয় আমাদের এই দেশের আমরা যেটাকে বলি আর কি অনার্য যারা এই ভাষাগুলো ব্যবহার করত, সেই ভাষাগুলোকে কিন্তু একসময় কি দেশি ভাষা হিসেবে রয়ে গিয়েছে। যেমন কি কুলা, চুলা, এই ভাষাগুলোকে কি হিসেবে বলা হচ্ছে, আমরা বলছি এগুলো দেশি ভাষা। আর বিদেশি ভাষা দেখো বন্ধুরা, বিদেশি ভাষার একটা ব্যাপক পরিধি রয়েছে। বিদেশি বলতে মানে আমাদের এই ভাষাগুলোর বাইরে যা কিছু আছে সবগুলোই বিদেশি, সেটা আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, তাই তো হিন্দি, সব কিছুই কিন্তু বিদেশি ভাষা। সেখানে আমি উদাহরণ রেখেছি, দেখো চা হচ্ছে একটা কি চীনা শব্দ, সেটা বিদেশি। আবার ঈদ, খেয়াল করো ঈদটাকে কেন রস্বই দিয়ে লিখলাম এখানে, তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ঈদ বানানে এখনো অনেক কি করি, দীর্ঘ ই ব্যবহার করি। ঈদ আমরা জানতাম যে একটা আরবি শব্দ, সেই শব্দ থেকে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে বলো তো, বানানের নিয়ম অনুযায়ীও কিন্তু ঈদটা রস্বই হচ্ছে, তাই তো। কারণ আমরা যখন বিদেশি শব্দ ব্যবহার করব তখন দীর্ঘ ই ব্যবহার করব না, রস্বই ব্যবহার করব। ছোট বন্ধুরা, আশা করি তাহলে তোমরা শব্দের শ্রেণীবিভাগটা বুঝতে পেরেছো। আর যেমন দিয়ে আমি দুটো দিয়েছি মানে এই দুটোই যে তৎসম শব্দ আসলে তা না, আরও রয়েছে, আমি দুটো করে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এই অধ্যায় থেকে ছোট্ট বন্ধুরা আমরা যে প্রশ্নগুলো শিখবো সেটি হচ্ছে শব্দ কাকে বলে তার উদাহরণ দিতে হবে, আর উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি নাম সহ তোমরা আমি যেভাবে লিখেছি চাইলে এভাবে উদাহরণ দিয়ে দিতে পারো। প্রশ্নে যদি উদাহরণ চায় তাহলে উদাহরণ দিবে, আর না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও আমি বরাবরের মতোই বলবো, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও একটা ব্যাপারে, তোমরা অনেকে আছো যারা লিখে আমাকে জমা দিচ্ছ। ছোট বন্ধুরা, আমি চেষ্টা করি তোমাদের লেখাগুলো দেখে দেওয়ার, তা তো তোমরা দেখো আমি কমেন্টস বক্সে কিন্তু তোমাদের উল্লেখ করে দিই। কোনো ভুল আমার চোখে পড়লে হয়তো আমি তাৎক্ষণিকভাবে আমি চেষ্টা করি, তবুও তোমরা চেষ্টা করবে বানানে সতর্ক হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও ধন্যবাদ।